সুকান্ত, একটি দুঃসংবাদ দিয়ে আজকে সকাল শুরু হলো বাংলাদেশে। ভারত পাকিস্তানের মধ্যে যে ইস্যুটি সেটা আরও গাঢ় হলো। সুকান্ত, মধ্যরাতে পাকিস্তানে যে বেশ কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত, পাকিস্তানও এলওসি বরাবর গোলাগুলি করেছে বলে জানতে পেরেছি আমরা। সব মিলিয়ে কেমন পরিস্থিতি দেখছেন? 9টি জায়গায় ভারতের মিসাইল হামলা হয়েছে। আমরা ভারতীয় সেনা সূত্রে যে খবর পেয়েছি এগুলি হলো কতলি, আহমদপুর, সার্কিয়া, মজফরাবাদ, মুরিদকে, ফয়সালাবাদ, হাওয়ালপুরে। এর মধ্যে মুরিদকেতে জৈশ মোহাম্মদের যে সদর দপ্তর সেটা কিন্তু সম্পূর্ণ ধ্বংস করতে পেরেছে, এমনটাই ভারতীয় সেনা সূত্রে জানানো হয়েছে। ইতিমধ্যেই এই যুদ্ধের যে পরিস্থিতি শুরু হবে সেটা কিন্তু মোদী সরকার কিন্তু আগামী কিন্তু বুঝতে পেরেছিলেন এবং সেই জন্য শুধু সেনাবাহিনী নয়, ভারতের দেশবাসীকেও এই যুদ্ধে সরাসরি অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন। আজকে বুধবার গোটা দেশের সমস্ত রাজ্যে মক ড্রিল হবে, অর্থাৎ যুদ্ধ লাগলে কি পরিস্থিতি, অর্থাৎ বিমান হানা হলে বা যে কোনো পরমাণু হামলা হলে কি ধরনের যে ব্যবস্থা নিতে হবে, সাধারণ নাগরিকদের মধ্যে সেই সচেতনতা বৃদ্ধি করতে কিন্তু এই মক ড্রিল। আজকে 233টি দেশের 233টি জেলায় এই মক ড্রিল হবে। পশ্চিমবঙ্গেও কিন্তু এই মক ড্রিল হবে, মূলত উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে। সেখানে 31টি জায়গায় কিন্তু মক ড্রিল করবে সেনাবাহিনী। সাধারণত জাতীয় যে স্থপতিগুলো রয়েছে, সরকারি প্রধান দপ্তর, স্কুল, কলেজ, এইগুলোকেও কিন্তু এই মক ড্রিলে অংশগ্রহণ নেয়ার কথা বলা হয়েছে। মঙ্গলবার কিন্তু দিনভর মমতা সরকার, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, কেন্দ্রীয় সরকারের যে আধিকারিকরা রয়েছে, সেনাবাহিনীর প্রধান, তাদের সঙ্গে কিন্তু দফায় দফায় আলোচনা করেন, বৈঠক করেন এবং তারপরেই কিন্তু এই মক ড্রিলের সিদ্ধান্ত নেওয়া হয়। আজ দুপুর 12টা থেকে কিন্তু এই মক ড্রিল শুরু হবে বিভিন্ন জায়গায়। কলকাতা বিমানবন্দর যেমন রয়েছে, এছাড়াও কলাইকুণ্ডা যে সেনা ছাউনিতে যে বিমানবন্দর রয়েছে, উত্তরবঙ্গের যে বিমানবন্দর রয়েছে, সেই জায়গাগুলিতে কিন্তু এই মক ড্রিল হবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে। এছাড়াও সাধারণ মানুষ, অর্থাৎ 21 বছর থেকে 42 বছর পর্যন্ত যে ছেলে মেয়েরা শারীরিক সুস্থ আছেন, তারা কিন্তু দলে দলে ভাগ হয়ে যে কোনো বিপর্যয় ঘটলে, অর্থাৎ মিসাইল হামলা বা বিমান হানা হলে, তারা সামাজিকভাবে নাগরিকদের কিভাবে রক্ষা করবে এবং ক্ষয়ক্ষতির হাত থেকে উদ্ধার করতে পারবেন সেটা কিন্তু শিক্ষা দেওয়া হবে। এবং সেনাবাহিনীর তরফ থেকে, রাজ্য প্রশাসনের তরফ থেকে এই প্রশিক্ষণটা কিন্তু আজকে চলবে, আগামী কয়েকদিন এই প্রশিক্ষণ চলবে। তার মধ্যেই কিন্তু রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার আরো দুটি পদক্ষেপ, অর্থাৎ করোনা পরিস্থিতিতে যে ধরনের সুকান্ত, আরেকটি বিষয় জানতে চাই। যেহেতু এই হামলার পরে পাকিস্তানের পক্ষ থেকে পাল্টা জবাবের একটি আশঙ্কা থেকেই যায়, ভারতের সাধারণ মানুষের মধ্যে নিশ্চয়ই যুদ্ধ ঘিরে আতঙ্ক দেখছেন, আপনারা কি দেখছেন? এবং এই হামলায় উপমহাদেশের রাজনৈতিক ও বাণিজ্যিক কোনো প্রভাব পড়বে কিনা, এবং প্রভাব পড়লেও কি কি প্রভাব পড়তে পারে কি মনে হচ্ছে? দেখুন, যুদ্ধ লাগলে সাধারণত যে দ্রব্যমূল্য বৃদ্ধিটা পায় সেটা কিন্তু এখনো পর্যন্ত ভারত নিয়ন্ত্রিত রেখেছে। এছাড়া শেয়ার বাজারে যে ধস, সেই শেয়ার বাজারের ধস কিন্তু গত কাল অর্থাৎ মঙ্গলবার থেকে কিন্তু শেয়ার বাজারে একটা পতন শুরু হয়েছে। শুধু তাই নয়, সোনার দামও কিন্তু পতন ঘটেছে। এটা কিন্তু একদিকে যেমন বাণিজ্যিক দিকে লক্ষ্য করা যাচ্ছে, তেমনি জ্বালানি তেল এবং গ্যাস, এটা যাতে বৃদ্ধি না হয় সেদিকে কিন্তু সরকার লক্ষ্য রাখছে, যে দেশীয় বাজারে কালোবাজারিরা যাতে এই সুযোগে কোন রকম দ্রব্যমূল্য বৃদ্ধি না করতে পারে সেটার দিকে নজর রাখছে সরকার। পাশাপাশি যে এই যুদ্ধ লাগলে যে পরিস্থিতি, অর্থাৎ জরুরি যে ওষুধ পত্র যেগুলো, সেগুলো বা নিত্য প্রয়োজনীয় যে খাদ্য সামগ্রী, সেগুলো কিন্তু যথেষ্ট সঞ্চয় যেমন সরকারের পক্ষেও আছে, সেরকম নাগরিক ক্ষেত্রেও কিন্তু রয়েছে। এছাড়াও আগামী বছর অর্থাৎ 2026 সালে কিন্তু বেশ কয়েকটি রাজ্যে কিন্তু নির্বাচন রয়েছে। সেই নির্বাচনকে সামনে রেখে মোদী সরকার একটা জাতীয়তাবাদ বোধ তার দিকে আনবার জন্য, অর্থাৎ দেশবাসীকে তার দিকে আনবার জন্য এই যে জনগণকে যুদ্ধের মধ্যে ইনভলভ করা, অর্থাৎ নিয়োজিত করা, এবং জনগণকে যাতে দেশ প্রেমটা তার মধ্যে উদ্রেক হয় সেই দিকটায় কিন্তু নজর রাখছে। এটা যে রাজনৈতিক পরিস্থিতি, এটা নিয়ে কিন্তু
বিরোধী বেশ কিছু দল কিন্তু ইতিমধ্যেই মুখ খুলেছেন যে দেশকে এই মুহূর্তে যুদ্ধের মুখে ঠেলে দেওয়াটা মোদী সরকারের উচিত হয়নি, এটা যেমন সমালোচনা করছেন তারা। পাশাপাশি বিরোধী সমস্ত দল কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নেবে পাকিস্তান সম্পর্কে তার পাশে তারা নিঃশর্তে কিন্তু দাঁড়িয়েছেন। এটাও কিন্তু পার্লামেন্টের যে সংসদের যে যৌথ কমিটি সেখানেও কিন্তু সর্বদলীয় বৈঠকে তারা সমর্থন দিয়েছেন। রাহুল গান্ধী থেকে শুরু করে মমতা ব্যানার্জি সবাই কিন্তু মোদী সরকারের পাশে দাঁড়িয়েছেন পহেলগাঁওয়ের যে পাল্টা হিসেবে পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার জন্য। কিন্তু যুদ্ধের পরিস্থিতি যাতে এড়িয়ে যাওয়া যায় সে কথাও কিন্তু তারা বলেছেন, যাতে যুদ্ধ না করে কিভাবে এই জঙ্গি যে সন্ত্রাসী যে গোষ্ঠীগুলো রয়েছে তাদেরকে ধ্বংস করা যায় তার কথাও কিন্তু বলা হয়েছে। এখন এই ঘটনার পর, পহেলগাঁওয়ের ঘটনার পর কিন্তু মোদী সরকারের কাছে যুদ্ধ করা ছাড়া আর কোনো উপায় ছিল না, যার জন্য না হলে সে দেশবাসীর কাছে কিন্তু একটা অপরাধী হয়ে পরিচিত হয়ে থাকতো। এবং বিজেপি সরকার অর্থাৎ পাকিস্তানের এই হামলার পরিপ্রেক্ষিতে তারা কোনো শক্তিশালী কোনো হামলা না করতে পারলে সেটাও কিন্তু ভোটবাসকে কিন্তু একটা নেগেটিভ অর্থাৎ বিমানাত্মক একটা সংযুক্ত করতে চাই। এর আগে তো জলযুদ্ধ এবং বাণিজ্য যুদ্ধেরও একটা ব্যাপার আমরা দেখেছি, সে ব্যাপারগুলো তো হয়েছে তার পরপরই এই হামলা। ছোট্ট করে যদি বলতেন আরেকবার যদি প্রশ্নটা করেন। এবং বাণিজ্য যুদ্ধের যে ব্যাপারটা আমরা দেখেছি এর আগে, এই হামলা ঠিক আগেই কদিন ধরে যে ব্যাপারটা চলছিল, যে বিষয়টি ছোট্ট করে জানতে চাই। পানি যুদ্ধ এবং বাণিজ্য পহেলগাঁওয়ের হামলার আগে কিন্তু যে ভারতবর্ষের যে সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি ছিল একরকম, কিন্তু পহেলগাঁওয়ের পরে যে ঘটনা অর্থাৎ ধরুন সিন্ধু জল চুক্তি বাতিল থেকে শুরু করে প্রায় 22টি পদক্ষেপ নিয়েছে কিন্তু ভারত সরকার পাকিস্তানের বিরুদ্ধে। এবং তার সঙ্গে বালুচিস্তানকেও কিন্তু সামরিক সাহায্য বা বালুচিস্তান থেকে পাকিস্তানকে কিভাবে কোণঠাসা করা যায় সেই পদক্ষেপও কিন্তু নিয়েছে। শুধু সিন্ধু জল চুক্তি নয়, আপনাকে বললাম যে 22টি কিন্তু পদক্ষেপ নিচ্ছে, তার মধ্যে 8টি চুক্তি কিন্তু ভারত সরকার পাকিস্তানের সঙ্গে যে চুক্তি ছিল সেগুলি কিন্তু নাকচ করেছেন। ওষুধ সরবরাহ থেকে শুরু করে একাধিক বস্তু। স্বাভাবিকভাবেই দেশের এই বাণিজ্যিক একটা প্রভাব পড়বে, তার কারণ পাকিস্তান হয়ে যে পূর্ব ইউরোপে বা আমেরিকায় যে আকাশপথ ব্যবহার করে যে পণ্য সামগ্রী যেত ভারত সরকারের, সেটা কিন্তু এখন ঘুর পথে যেতে হবে এবং সেক্ষেত্রে পণ্য সামগ্রীর চাহিদা বা জি সুকান্ত, নজর রাখুন। আপনার কাছ থেকে পরবর্তী আপডেটগুলো আমরা জানার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে।